নমস্কার। আজকের সাসপেন্স স্টোরি চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। এখনও যারা আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন এই আশা নিয়ে শুরু করছি আজকের গল্প শনি সন্ধ্যার পঞ্চভূত। লেখক সৈয়দ মুস্তাফা সিরাজ। আমরা উত্তর কলকাতার কজন বন্ধু মিলে একটা ক্লাব করেছিলাম। উদ্দেশ্য ছিল প্রতি শনিবার সন্ধ্যাবেলায় চুটিয়ে আড্ডা দেব, তাস, দাবা আর ক্যারাম খেলব। সেই সঙ্গে ফিস্টিরও আয়োজন থাকবে। প্রথমে ঠিক হয়েছিল ক্লাবের নাম হবে স্যাটারডে ইভিনিং ক্লাব, কিন্তু তারাপদর মধ্যে বাঙালি বাঙালি ভাব বড্ড বেশি। তার মতে স্বাধীন দেশে ইংরেজি প্রীতি দাস মনোভাবের প্রতীক। সেই কবে ইংরেজ এদেশ থেকে পাত্তারি গুটিয়েছে, এখনও ইংরেজি আঁকড়ে থাকার মানে হয় না। ক্লাবের নাম হোক শনি সন্ধ্যা ক্লাব। শেষ পর্যন্ত তাই হলো। এও ঠিক করা হলো আমরা 6 জন বন্ধু বাদে আর কাউকেই শনি সন্ধ্যা ক্লাবের মেম্বার করব না। তারাপদ, দীপক, গোপাল, সেলিম, ব্রতিন এবং আমি, এই 6 জন মেম্বার। কিন্তু শুধু ক্লাব করলেই হলো না, একটা ঘর চাই। দীপক সে সমস্যার সমাধান করে দিল। গঙ্গার ধারে তার দাদামশাইয়ের একটা পুরনো বাগান বাড়ি খালি পড়ে আছে। সেই বাড়ির হলঘরটাই আমাদের ক্লাবের ডেরা হবে। গঙ্গার ধারে চারদিকে পাঁচিল ঘেরা প্রায় 2 একর জায়গা, মধ্যিখানে একতলা বাড়ি। কেয়ারটেকার রঘুনাথ একটা ঘরে থাকে। পুরনো আমলের ফল বাগান জঙ্গল হয়ে গেছে। কিছু উঁচু গাছ ও পরিবেশকে জঙ্গুলে করে ফেলেছে। এক রবিবার সামনের লনটা পরিষ্কার করা হলো। পরের শনিবার ফিস্টি হলো ধুমধাম করে। রঘুনাথ খুব খুশি। বাড়িটা এতদিন হানাবাড়ি হয়েছিল। রাত বিরেতে ভূতের অত্যাচারে নাকি সে তিষ্ঠতে পারছিল না। এবার ভূতেরা ভয় পেয়ে জব্দ হয়ে যাবে। মানুষ ভূতকে যেমন ভয় পায়, ভূতও নাকি মানুষকে দেখে ভয় পায়। রঘুনাথের কথা শুনে আমরা হাসাহাসি করেছিলুম। এমন নিরিবিলি জায়গায় একা থাকলে মাথায় খুব কল্পনা শক্তি গজায়। বিশেষ করে রাত বিরেতে ছুঁচো, ইঁদুর, আরশোলার চলাফেরা এবং গাছপালা ঝোপঝাড়ে বাতাসের শব্দ ভুতুড়ে মনে হতেই পারে। তবে রঘুনাথকে সাহসী বলতেই হবে। তার তাগড়াই গড়ন, গায়ে জোরও আছে মনে হয়। প্রতি শনিবার সন্ধ্যায় আড্ডায় সেই কিছুক্ষণ অন্তর চা যোগান দেয়। বাইরে থেকে পান, সিগারেট, আবার কখনো তেলে ভাজা মুড়ি, জিলিপি, কচুরি, সিঙাড়া, যখন যা ফরমাইশ করা হয় সে এনে দেয়। দীপক আর সেলিম দাবা খেলতে বসে। বাকি 4 জন ক্যারাম খেলি বা তাস পিটি। হই হল্লা করি। তারপর রাত 10টায় যে যার বাড়ি ফিরি। আমরা ক্লাবের মেম্বাররা একটা শর্ত করে নিয়েছিলুম, ঝড় বৃষ্টি হোক, রাস্তায় জল জমুক, কিংবা এলাকায় হাঙ্গামা হোক, কিংবা কারফিউ জারি হোক, প্রত্যেককে শনিবার সন্ধ্যা 6টা নাগাদ ক্লাবে পৌঁছতেই হবে। না এলে 100 টাকা ফাইন। ফাইন দেওয়ার ভয়ে প্রত্যেকে শনি সন্ধ্যায় আড্ডায় ঠিকই এসে জুটত। ক্লাব শুরু হয়েছিল এপ্রিলে। তারপর দেখতে দেখতে জুন মাস এসে গেল। বর্ষা শুরু হলো। এক পশলা বৃষ্টিতেই রাস্তায় 1 হাঁটু জল জমে যায়। একদিন বিকেলে প্রচণ্ড ঝড় বৃষ্টি বিপদ বাঁধালো। রাস্তায় জল ঠেলে আমার যেতে আপত্তি নেই, কিন্তু ঝোড়ো হাওয়ায় ছাতি সামলানো কঠিন। একটা রিক্সাও পাওয়া গেল না।
100 টাকা জরিমানার ভয়ে মরিয়া হয়ে বেরিয়ে পড়লুম। বুদ্ধি করে কিট ব্যাগে এক প্রস্ত প্যান্ট শার্ট তোয়ালে নিলুম। তারপর বাড়ি থেকে বাগান বাড়িতে যখন পৌঁছলুম তখন ভিজে একসা হয়ে গেছি। বাড়ি থেকে বেরিয়েছিলুম বিকেল 4টেয়, পৌঁছতে 2 ঘন্টা লেগে গেছে। রঘুনাথ একটা লণ্ঠন জেলে দাঁড়িয়েছিল। বলল, বিকেল থেকে লোডশেডিং দাদাবাবু, মনে হচ্ছে কেবল ফল্ট। বেশি বৃষ্টি হলেই এই রকম হয়, বরাবর দেখে আসছি। বললুম, আর কেউ আসেনি? রঘুনাথ বলল, না, তবে এসে যাবেন, একে একে সবাই আসবে। আপনি বসুন, খুব ভিজে গেছেন দেখছি। এক কাজ করুন, আমি একটা শুকনো কাপড় এনে দিচ্ছি। বললুম, দরকার হবে না রঘুনাথ, শুকনো কাপড় সঙ্গে নিয়েই বেরিয়েছি। তুমি বরং 1 কাপ চা খাওয়াতে পারো নাকি দেখো। রঘুনাথ হলঘরে একটা টেবিলে লণ্ঠন রেখে চলে গেল। লণ্ঠনটা এ বাড়ির মতো পুরনো, কাঁচে কালি পড়েছে, আলোটা তেমন খেলছে না, মাঝে মাঝে দপদপ করছে। নিভে গেলেই কেলেঙ্কারি। বাইরে ঝোড়ো হাওয়া আর বৃষ্টি সমানে চলছে। তোয়ালেতে গা মুছে শুকনো প্যান্ট শার্ট পরে ভিজে কাপড়গুলো নিংড়ে একটা জানালার রডে কোনো রকমে ঝুলিয়ে রাখলুম। তারপর চেয়ারে বসে পা দুটো টেবিলে তুলে দিলুম। জুতো ভিজে ঠান্ডা হয়ে গেছে। হেরিকেনের কাছে কালি বেড়ে যাচ্ছে দেখে দম কমিয়ে দিলুম। সেই সময় কেউ ঘরে ঢুকল। আবছা আলোয় দেখলুম তারাপদ। বললুম, কিরে, আসতে পারলি তাহলে? তারাপদ বলল, আসতেই হবে। ভিজে গেছিস তো, বুদ্ধি করে আমার মতো। তারাপদ আমার কথার ওপর বলল, আমি ভিজিনি। অবাক হয়ে বললুম, ভিজিসনি মানে? এখনো তো সমানে বৃষ্টি হচ্ছে। তারাপদ সে কথার জবাব না দিয়ে বলল, 1 কাপ চা চাই। রঘুনাথ কোথায়? রঘুনাথ আমার জন্য চা করতে গেছে, ওকে বল গিয়ে। তারাপদ কিচেনের দিকে চলে গেল। তারপরই হেরিকেনটা দপ দপ করতে করতে নিভে গেল। আমি সিগারেট খাই না, তাই দেশলাই নেই। ডাকলুম, রঘুনাথ, একটা দেশলাই, আলো নিভে গেছে। রঘুনাথের কোনো সাড়া নেই। তারাপদও ফিরে আসছে না। ঘরের ভেতর গাঢ় অন্ধকার। মাঝে মাঝে বিদ্যুৎ ঝিলিক দিচ্ছে। সেই আলোয় মুহূর্তের জন্য দেখলুম দরজা দিয়ে কেউ ঢুকলো। বললুম, কে? আমি গোপাল। হেরিকেনটা নিভে গেছে, দেশলাই জাল। গোপাল বলল, দেশলাইটা ভিজে গেছে, জ্বলবে না। রঘুনাথ কই? কিচেনে চা করতে গেছে। আর কেউ আসেনি? তারাপদ এসেছে, কিচেনে গেল চায়ের কথা বলতে। আমারও চা খেতে ইচ্ছে করছে, রঘুনাথকে বলে আসি। অন্ধকারে গোপালের ভিজে জুতোর মচমচ শব্দ শোনা গেল। সেই সময় বিদ্যুতের আলোয় দেখলুম আরেক মেম্বার ঢুকছে। বললুম, কে? সেলিমের সাড়া পেলুম। পুটু নাকি? আর কেউ আসেনি? তারাপদ এসেছে, কিচেনে গেল চায়ের কথা বলতে। আমারও চা খাওয়া দরকার, বলে আসি। অন্ধকারে ভিজে চটি জুতোর শব্দ শুনে বুঝলুম সেলিমও কিচেনে চলে গেল। রঘুনাথ এখনো কেন আসছে না বোঝা যায়। কেটলির জলে আরও 2 কাপ জল ঢালতে হবে তাকে, কাজেই সময় লাগবে জল গরম হতে। একসঙ্গে 6 কাপ জল ঢাললেই তো হয়। বারবার একজন একজন করে আসবে, আর চায়ের জল গরম হতে আরও সময় লাগবে।
কথাটা কিচেনে গিয়ে বলবার জন্য উঠবো ভাবছি, দরজায় আরেক মেম্বারকে দেখা গেল। গলা শুনে বুঝলুম ব্রতিন। সে ডাকলো, রঘুনাথ, রঘুনাথ। বললুম, ব্রতিন, কি করে এলি রে, ভিজিসনি? ব্রতিন বলল, উঠু নাকি, অন্ধকারে বসে আছিস দেখছি। লোডশেডিং, হ্যারিকেনটা নিভে গেল, দেশলাই দে। আর দেশলাই, ভিজে ঢোল হয়ে গেছে। হ্যাঁ রে পুটু, আর কেউ আসেনি? তারপর গোপাল আর সেলিম এসেছে। কিচেনে রঘুনাথকে চায়ের কথা বলতে গেছে। ব্রতিন অন্ধকারে করে হেসে উঠল। তাহলে আমিও যাই, চা খেতে ইচ্ছে করছে। জুতোর শব্দে বুঝলুম সেও চলে গেল। না, এরকম করলে আর চা খাওয়াই হবে না। উঠে দাঁড়ালুম কিচেনে যাবার জন্য। সেই সময় কাছাকাছি দীপকের সাড়া পেলুম। কোথায় যাচ্ছিস রে পটু? চমকে উঠে বললুম, দীপক, তুই কখন এলি? তোকে তো ঢুকতে দেখলুম না। দীপক আমার উল্টো দিকের চেয়ার থেকে করে হেসে বলল, দেখবি কি করে, অন্ধকার যে। তারপর ব্রতিনের সাড়া পেলুম, আমাকেও দেখতে পায়নি পুটু। ওরা দুজনে হাসতে লাগলো। বললুম, হাসি পরে হবে, হ্যারিকেনটা জ্বালানো দরকার যে। দীপক বলল, অন্ধকার ভালো লাগছে তাই না ব্রতিন? ব্রতিন সায় দিয়ে বলল, হ্যাঁ, আজ অন্ধকারেই আড্ডাটা জমবে ভালো, কিন্তু চাটা না হলে আড্ডাটা তো আর জমবে না। দেখি রঘুনাথ চায়ের ব্যবস্থা করছে নাকি। দীপক বলল, চল আমিও যাই। পুটু, যাবি নাকি? রাগ করে বললুম, না। কখন রঘুনাথকে চায়ের কথা বলেছি তার পাত্তা নেই। এদিকে তারাপদ, সেলিম আর গোপাল গেল তো গেলই, চা এমনি কুচি করেছে। ব্রতিন বলল, আয় দীপক, পুটু মনে হচ্ছে রাগ করে চা খাবে না। অন্ধকারে খস খস, চটাত চটাত, মস মস শব্দ হলো। বুঝলুম ভেজা জুতোর শব্দ। সবাই ভিজে গেছে, ভিজতে বাধ্য। রাস্তায় এতক্ষণ এক কোমর জল না হয়ে যায় না। কিন্তু তারাপদ যে বলল সে একটুও নাকি ভেজেনি, নিশ্চয়ই বাস বা গাড়ি পেয়েছিল। কিন্তু আমি বসে আছি তো আছি, রঘুনাথের পাত্তা নেই, ওদেরও নেই। ব্যাপারটা দেখা দরকার। হলঘরের কোণার দিকে দরজা দিয়ে কিচেন কাম ডাইনিং রুমে যাওয়া যায়। অন্ধকারে ঠাহর করে সেই দরজার কাছে গেলুম। গিয়ে দেখি কেরোসিন কুকার জ্বলছে, কেটলিটাও চাপানো আছে। সেই আলোয় আবছা দেখা গেল ডাইনিং টেবিলে 5টা চেয়ারে আমার 5 বন্ধু বসে আছে। একটা চেয়ার খালি, কিন্তু রঘুনাথকে দেখতে পেলুম না। আমাকে দেখে তারাপদ ডাকলো, চলে আয় পুটু, বসে পড়, চা খাওয়াটা এখানেই জমবে। বললুম, রঘুনাথ কোথায়? তারাপদ হেসে বলল, রঘুনাথ পালিয়ে গেছে। সে কি, পালালো কেন? আমাকে দেখে। অবাক হয়ে খালি চেয়ারটাতে বসে পড়লুম। তোকে দেখে পালানোর কি আছে? তারাপদ জবাব দিতে যাচ্ছিল, দীপক বলল, চেপে যা, চেপে যা, দেখ চায়ের জল ফুটলো নাকি। তারাপদ উঠে গিয়ে চা করতে থাকলো। বললুম, হ্যাঁ রে দীপু, চেপে যা বললি কেন? দীপক মিটিমিটি হেসে বলল, সেই সব কথা পরে হবে, এখন চা খাওয়া যাক।
বৃষ্টিটা বেশ জমেছে। ব্রতিম বলল, শুধু চা? তেলে ভাজাটা যা হলে ভালো হতো। গোপাল বলল, পরের বার হবে, আপাতত চা খেয়ে চাঙ্গা হওয়া যাক। আমি বললুম, একটা আলো চাই যে, এ ঘরে মোমবাতি নেই, বরং হেরিকেনটা নিয়ে আসা যাক। সেলিম বলে উঠল, না 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 না, এই শনির সন্ধ্যাটা বিনি আলোতেই আড্ডা দেওয়া যাক। তারপরে তারাপদর চা তৈরি হয়ে গেছে। কাপগুলো সে প্রত্যেকের হাতে ধরিয়ে দিল। চায়ে চুমুক দিয়ে তেতো লাগলো। বললুম, বিচ্ছিরি কড়া হয়ে গেছে। তারাপদ, তুই চা করতে জানিস নে? তারাপদ চেয়ারে বসে বলল, কড়া চা না হলে এখন চলে? দীপক বলল, কুকারটা নিভিয়ে দে, খামোকা তেল খরচ করা কেন? তারাপদ বলল, একটু জ্বলুক না, পুটু অন্ধকার পছন্দ করে না। কথাটা বলে সে আমার দিকে ঘুরল। হঠাৎ দেখলুম তারাপদ নয়, প্যান্ট শার্ট পরা একটা কঙ্কাল। চমকে উঠে অন্যদের দিকে তাকালুম। আতঙ্কে শরীর হিম হয়ে গেল, বুক ধরাস ধরাস করতে লাগলো। 5টা পোশাক পরা কঙ্কাল ডাইনিং টেবিল ঘিরে চায়ে চুমুক দিচ্ছে। অমনি বিকট চেঁচিয়ে উঠলুম, রঘুনাথ, রঘুনাথ! কঙ্কালগুলো করে হাসতে লাগলো। চেয়ার থেকে উঠে মরিয়া হয়ে হল ঘরে, তারপর সেখান থেকে বাইরে বেরিয়ে চেঁচাতে থাকলুম, রঘুনাথ, রঘুনাথ! বৃষ্টি সমানে ঝিরঝির করে ঝরছে। লনের উধারে একটা গ্যারেজ ঘর আছে দেখেছি। সেখানে দীপকের দাদামশাইয়ের গাড়ি থাকতো এক সময়। সেখান থেকে রঘুনাথের সাড়া এলো, পালিয়ে আসুন দাদাবাবু, পালিয়ে আসুন! দৌড়ে ঘাস ঝোপঝাড়ের ভেতর দিয়ে গ্যারেজ ঘরে পৌঁছলুম। অবস্থা আবছা। রঘুনাথকে দেখা যাচ্ছিল, সে দাঁড়িয়ে আছে। বলল, খুব খুব বেঁচে গেছেন দাদাবাবু, খুব বেঁচে গেছেন। হাঁপাতে হাঁপাতে বললুম, পাঁচটা বুপ 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 বুপ। চুপ চুপ। রঘুনাথ বলল, এই বিপদের সময় ও কথাটা বলতে নেই। একটু ধাতস্থ হওয়ার পর বললুম, কিন্তু এখানে আর কতক্ষণ থাকবো? বৃষ্টি ছাড়বে বলে মনে হচ্ছে না। চলো বরং আশপাশের বাড়ির লোকজনদের কাছে গিয়ে ব্যাপারটা বলি, ওদের তাড়ানো দরকার। রঘুনাথ বলল, ঠিক বলেছেন, কথাটা এতক্ষণ কেন যে মাথায় আসেনি। তবে আপনাকে আর কষ্ট করে বেরোতে হবে না, আপনি এখানে চুপচাপ বসে থাকুন। পাড়ার সবাই আমাকে চেনে, আমি এক্ষুনি লোক ডেকে আনি। মুখে বললুম বটে, তাই যাও, কিন্তু একা থাকতে ভয় করছিল। রঘুনাথ চলে যাওয়ার পর ভয়টা আরও বেড়ে গেল। প্রতি মুহূর্তে মনে হচ্ছিল এই বুঝি একটা কঙ্কাল চুপি চুপি এসে আমার ঘাটটি মটকে দেবে। অবশেষে গুঁড়ি মেরে বসলুম, যাতে ওরা আমাকে এখানে দেখতে না পায়। তারপর বসে আছি তো আছি, রঘুনাথের পাত্তা নেই। অন্ধকার আরও ঘন হয়েছে। বৃষ্টিটা অবশ্য কমেছে। এক সময় বাড়ির দিক থেকে কাদের চাপা গলায় কথাবার্তা শোনা গেল। উঁকি মেরে দেখি হলঘরের ভেতর হেরিকেন জ্বলছে। খোলা দরজা জানালা দিয়ে ছায়া মূর্তির মতো যাদের দেখা যাচ্ছে, তারা সেই পঞ্চভূত ছাড়া আর কারা হবে। একটু পরে তারাপদর ডাকাডাকি শুনতে পেলুম, রঘুনাথ, রঘুনাথ! সর্বনাশ, পঞ্চভূত আবার আমার বন্ধুদের রূপ ধরে নতুন কোনো মতলব ভেজেছে। রঘুনাথটা একেবারে অপদার্থ। পঞ্চভূতের খবর পেলে জল কাদা ভেঙে লোকেরা মার মার করে তেড়ে আসবেই। সে বোধহয় ঠিকভাবে কথাটা বুঝিয়ে বলতে পারছে না, কিংবা লোকেরা তার কথা বিশ্বাস করছে না। আবার চাপা গলায় কথাবার্তা, তারপর ক্যারামের গুটি চালাবার খটখট শব্দ শুনতে পেলুম।
রোশো বেটার ছেলেরা, রঘুনাথ এখনই এসে যাবে লোকজন নিয়ে, মেরে ভূত ভাগিয়ে দেব। আরও কিছুক্ষণ কেটে গেল। গ্যারেজ ঘর থেকে দেখতে পাচ্ছি পঞ্চভূত ক্যারাম আর তাস খেলছে। রাগে গায়ে জ্বালা ধরে গেল। একবার দীপকের কথা শুনতে বের পেলুম। সে বলল, এই ভিজে জামা প্যান্ট নিশ্চয়ই পুটুর। তারপরই একটা হল্লা শোনা গেল। বাগান বাড়ির গেট দিয়ে টর্চ জেলে লাঠি সোটা নিয়ে এক দঙ্গল লোক ঢুকছে। তাদের আগে মার 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 বলে হাঁক ছেড়ে রঘুনাথ দৌড়ে আসছে। ভেতরে ঢুকেই সবাই চেঁচাতে লাগলো, কই কই ভূত, কই কই ভূত, মার 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 না মার, ঠ্যাং ভেঙে দে। সাহস পেয়ে আমিও যোগ দিলুম ওদের সঙ্গে। লন পেরিয়ে মারমুখী ভিড় হল ঘরের দরজার সামনে যেতেই দাম করে দরজা বন্ধ হয়ে গেল। হেরিকেনের আলো নিভে গেল। এতে মারমুখী লোকগুলো আরও রেগে গিয়ে দরজায় লাথি মারতে লাগলো। লাথির চোটে দরজা মরমর করে ভেঙে পড়ল। লোকগুলো, কই ভূত, কই ভূত কোথায়, মার মার, ভূতের ঠ্যাং ভেঙে দে, ঠ্যাং ভেঙে দে দেখি বলে ঘরে ঢুকলো। টর্চের আলোয় কাউকে দেখা গেল না। একটা দল নিয়ে আমি আর রঘুনাথ কিচেনে ঢুকলুম। আর একটা দল বাড়ির চারপাশে খুঁজতে বেরোলো, কিন্তু পঞ্চভূতের পাত্তা পাওয়া গেল না। কিচেনের ডাইনিং টেবিলে 6টা কাপ দেখতে পেলুম। 5টা কাপে চায়ের তলানি পড়ে আছে, একটা কাপ চায়ে ভর্তি। এই কাপটা আমার। রঘুনাথ বলল, মানুষের ভয়ে ভূতগুলো পালিয়ে গেছে দেখছি। একজন তাগড়াই চেহারার লোক তার লাঠিটা রঘুনাথকে দিয়ে বলল, এটা হাতের কাছে রেখে দিও রঘুদা, আমরা যাই, ফের যদি ঝামেলা করে খবর দিও। বাড়ির চারদিকে যারা খোঁজাখুঁজি করছিল তারা হল ঘরে ফিরে এসে বলল, পালিয়ে গেছে। তাদের একজন দেশলাই জেলে লণ্ঠনটা ধরালো, তারপর বলল, চলি রঘুদা, তেমন কিছু হলে আবার খবর দিও। পাড়ার লোকগুলো চলে যাওয়ার পর রঘুনাথ বলল, হেরিকেনটা নিয়ে কিচেনে চলুন দাদাবাবু, ভূতের এঁটো কাপগুলো ধুয়ে ফেলি, তারপরে দুইজনে চা খাওয়া যাবে, বড্ড ধকল গেছে। কিচেনে ডাইনিং টেবিলে হেরিকেন রেখে বসে আছি। রঘুনাথ বেসিনে কাপগুলো রগড়ে রগড়ে ধুচ্ছে। এমন সময় জানালায় কে চাপার স্বরে রাখলো, পুটু পুটু। চমকে উঠে বললুম, রঘুনাথ, লাঠি লাঠি, আবার এসেছে ওরা। রঘুনাথ বেসিনে কাপ রেখে লাঠি বাগিয়ে দাঁড়ালো। জানালার তারাপদর মুন্ডু দেখা গেল। সে কাঁদো কাঁদো স্বরে বলল, আমরা ভূত নই, দরজা খুলে দাও, ঢুকি। বললুম, দরজা খুলো না রঘুনাথ, ঝামেলা করলে লাঠির গুঁতো মারো। তারাপদর পাশে দীপক, সেলিম, ব্রতিন আর গোপালের মুন্ডু দেখা গেল। মুখগুলো করুণ। দীপক বলল, আমরা ভূত নই রঘুনাথ। পুটু, তুই তুই একটু বুঝিয়ে বল না ওকে। বললুম, তোমরা যে ভূত নাও তার প্রমাণ। 5 দুগুণে 10খানা হাত জানলার ভেতর গলিয়ে দিল ওরা। তারাপদ বলল, ছুঁয়ে দেখ পুটু, ভূতের হাত হলে ঠান্ডা হিম হবে। আমি ছুঁয়ে দেখার জন্য হাত বাড়িয়েছি। রঘুনাথ বলল, ছোবেন না দাদাবাবু, ছোবেন না, বরং আমি আগে পরীক্ষা করে দেখি, যদি ভূত না হয় তাহলে রাম রাম বলুক ওরা। 5টা মুখে করুণ সুরে উচ্চারিত হলো, রাম 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 রাম। রঘুনাথ এ ঘরের দরজা খুলে দিল। 5 জন হুড়মুড় করে ঘরে ঢুকে চেয়ারে বসে পড়ল। সন্দিগ্ধ দৃষ্টিতে ওদের দেখতে দেখতে বললুম, ব্যাপারটা কিছু বোঝা যাচ্ছে না কিন্তু। তারাপদ বলল, আমরাও বুঝতে পারছি না পুটু। একটু আগে আমরা 5 জনে একটা টেম্পো ভাড়া করে চলে এলুম, এসে দেখি দরজা খোলা, কেউ কোথাও নেই। হেরিকেনটা জেলে তাস আর ক্যারাম খেলতে খেলতে হঠাৎ শুনি হল্লা করে কারা তেড়ে আসছে। অমনি ভয় পেয়ে হেরিকেন নিভিয়ে আমরা পালিয়ে গেলুম। তারপর
অতি কষ্টে গাছে চড়ে গা ঢাকা দিলুম। দীপক বলল, ভাগ্যিস গাছের ওপর টর্চের আলো ফেলেনি ওরা। রঘুনাথ করে হেসে ফেলল, বলল, বুঝেছি, আপনাদের ঢুকতে দেখে ভূত 5টা পালিয়ে গিয়েছিল। মানুষ যেমন ভূত দেখে ভয় পায়, ভূতেরাও মানুষ দেখে ভয় পায়। তারাপদ বলল, পুটু, কি হয়েছিল বলতো? তুই কখন এসেছিস? দীপক বলল, পুটুর ভিজে জামা প্যান্ট দেখে আমার খটকা লেগেছিল। কিন্তু বললুম, চা খেতে খেতে সব বলছি। রঘুনাথ, শিগগির চা করো। রঘুনাথ কেরোসিন কুকার ধরালো, তারপর বলল, আজ রাত্রিরে আর বাড়ি গিয়ে কাজ নেই দাদাবাবুরা, চা করে খিচুড়ির ব্যবস্থা করছি, কি বলেন? আমরা সবাই এক বাক্যে সায় দিলুম। এতক্ষণ আপনারা শুনছিলেন শনির সন্ধ্যায় পঞ্চভূত, লেখক সৈয়দ মুস্তাফা সিরাজ। গল্পটা কেমন লাগলো অবশ্যই আমাদের কমেন্টে জানাবেন। আমাদের চ্যানেলটিকে লাইক, শেয়ার ও কমেন্ট করতে ভুলবেন না। ধন্যবাদ।